ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কিছু নাম এমন যাদের জীবন আর কর্ম শুধুমাত্র রাজনৈতিক নয়, এক বিশাল কাব্যিক মহাকাব্য। তাদের মধ্যে একজন হলেন রাসবিহারী বসু। তিনি সেই মানুষ যিনি জীবনের প্রতিটি নিঃশ্বাস উৎসর্গ করেছিলেন ভারত মাতার মুক্তির জন্য। অথচ বিস্ময়ের বিষয়, ইতিহাসের মূল স্রোতে তার নাম প্রায় হারিয়ে যেতে বসেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে চাই সেই বিপ্লবীর কাহিনী যিনি কলকাতা থেকে টোকিও পর্যন্ত ভারতের স্বাধীনতার মশাল জ্বালিয়ে রেখেছিলেন। পরিচয় ও শৈশবকাল। রাসবিহারী বসুর জন্ম 1886 সালের 25 মে অবিভক্ত বাংলার নদিয়া জেলার সুবর্ণগ্রামে। তার পিতা বিনোদবিহারী বসু ছিলেন পেশায় সরকারি কর্মচারী, মা ভুবনেশ্বরী দেবী ছিলেন স্নেহশীলা ও ধর্মপরায়ণ। শৈশব থেকেই রাসবিহারীর মধ্যে ছিল তীক্ষ্ণ বুদ্ধি, নির্ভীকতা এবং প্রশ্ন করার প্রবণতা। ছোটবেলায় তিনি স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন। তখন থেকেই তিনি বিভিন্ন দেশপ্রেমমূলক গল্প, ইতিহাস এবং বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হন। কিশোর বয়সেই তার মনে প্রশ্ন জন্মায়, কেন আমাদের দেশ পরাধীন? কেন আমাদের নিজেদের দেশে নিজেরাই পরাধীনতার শৃঙ্খলে বন্দী? শিক্ষাজীবন ও বিপ্লবের পথে প্রথম পা। রাসবিহারী পড়াশোনার জন্য কলকাতায় আসেন। এখানেই তার জীবন নতুন মোড় নেয়। তিনি প্রথমে মেট্রোপলিটন কলেজে ভর্তি হন। কলেজে পড়তে পড়তে তিনি ক্রমশ রাজনৈতিক সচেতন হয়ে ওঠেন। এ সময় কলকাতায় বেশ কয়েকটি বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। এর মধ্যে অনুশীলন সমিতি এবং পরে যুগান্তর গ্রুপ ছিল অন্যতম। এই সমস্ত গোপন সমিতির সঙ্গে রাসবিহারী বসুর যোগাযোগ তৈরি হয়। তিনি খুব দ্রুত এই সমস্ত সংগঠনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তার সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং সংগঠকসুলভ দক্ষতা তাকে অন্যান্য বিপ্লবীদের মধ্যে আলাদা মর্যাদা দেয়। লর্ড হার্ডিঞ্জ হত্যা চেষ্টা। রাসবিহারী বসুর বিপ্লবী জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপের চেষ্টা। 1912 সালের 23 ডিসেম্বর দিল্লির চাঁদনী চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের অভিষেক শোভাযাত্রা চলছিল। সেই সময় শোভাযাত্রার ওপর বোমা নিক্ষেপ করা হয়। ভাইসরয় আহত হন আর তার ব্যক্তিগত সহকারী নিহত হন। এই ঘটনার মূল পরিকল্পনক ছিলেন রাসবিহারী বসু। এই হামলা ব্রিটিশ সরকারের হৃদয়ে তীব্র আতঙ্ক তৈরি করে। সারা দেশে চিরুনি তল্লাশি শুরু হয়। রাসবিহারী বসুকে খুঁজে পেতে ব্রিটিশ পুলিশ মরিয়া হয়ে ওঠে। কিন্তু তিনি ছিলেন অসাধারণ ছদ্মবেশী। বিভিন্ন পেশা গ্রহণ করে তিনি নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হন। এমনকি তিনি কলকাতায় এক স্কুলে রান্নার শিক্ষক হিসেবেও কাজ করেন, যাতে পুলিশ তার খোঁজ না পায়। গদর আন্দোলন ও প্রথম বিশ্বযুদ্ধ। রাসবিহারী বসুর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল গদর আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা তৈরি হয়েছিল। তখন ভারতীয় বিপ্লবী মনে করলেন, ব্রিটিশরা ব্যস্ত থাকায় ভারতে বিদ্রোহ ঘটানোর এটাই সেরা সময়। ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত গদর পার্টি তখন ভারতের স্বাধীনতা ডাক দিয়েছিল। গদর নেতারা রাসবিহারীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তাদের পরিকল্পনা ছিল ভারতীয় সেনাবাহিনীকে বিদ্রোহে উস্কে দেওয়া, যাতে ব্রিটিশ সরকার ভেঙে পড়ে। রাসবিহারী বসু এই পরিকল্পনার কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন। 1915 সালে গদর পার্টির সঙ্গে সমন্বয় করে দিল্লি এবং পাঞ্জাবে বিদ্রোহের পরিকল্পনা করেন। দুর্ভাগ্যবশত ব্রিটিশ গোয়েন্দারা সেই ষড়যন্ত্র ফাঁস করে দেয়। বহু বিপ্লবী গ্রেপ্তার হন, অনেকেই ফাঁসির দণ্ডে দণ্ডিত হন। রাসবিহারী বসুর মাথার ওপর তখন পুরস্কার ঘোষিত হয়। এই পরিস্থিতিতে তিনি বুঝতে পারলেন, ভারতীয় মাটিতে আর তার থাকা নিরাপদ নয়। তাই তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন বিদেশে গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার। জাপানে পলায়ন ও নতুন জীবন। 1915 সালে রাসবিহারী বসু পালিয়ে জাপানে চলে যান। সেখানে প্রথম দিকে তার জীবন খুব কষ্টের মধ্য দিয়ে যায়। ব্রিটিশ সরকার জাপান সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। জাপানে থাকাকালীন তিনি তোয়োকিচি সোমাই নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন, যিনি ছিলেন জাপানের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই সূত্রে রাসবিহারীর সঙ্গে পরিচয় হয় তোয়োকিচির কন্যা তোশিকো সোমাইয়ের। পরবর্তীতে রাসবিহারী বসু তোশিকোকে বিয়ে করেন। এই বিবাহ তার জাপানে থাকার পথ অনেক সহজ করে দেয়। তিনি জাপানের নাগরিকত্ব পান এবং স্থানীয় সমাজের মধ্যে সম্মানজনক স্থান অর্জন করেন। রাসবিহারী বসু জাপানে থেকেই ভারতীয় প্রবাসী সমিতি গড়ে তোলেন। জাপানের বিভিন্ন মহলের সঙ্গে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের পক্ষে সমর্থন আদায় করার চেষ্টা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আবার এক নতুন সুযোগের দ্বার খুলে যায়। জাপান তখন ব্রিটিশ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। রাসবিহারী বসু উপলব্ধি করেন
এটাই ভারতের স্বাধীনতার জন্য সেরা সময়। তিনি জাপান সরকারের সঙ্গে আলোচনা শুরু করেন। তারই উদ্যোগে তৈরি হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এরপর ১৯৪২ সালে সিঙ্গাপুরে এক বিশাল সম্মেলন ডাকা হয়, যেখানে ভারতীয় প্রবাসী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত হন। সেই সম্মেলনে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। কিন্তু রাসবিহারী বসু জানতেন তার বয়স এবং স্বাস্থ্য আইএনএ পরিচালনার উপযোগী নয়। তাই তিনি ইচ্ছা প্রকাশ করেন যে সুভাষচন্দ্র বসু যেন এই নেতৃত্ব গ্রহণ করেন। সুভাষচন্দ্র জাপানে পৌঁছানোর পর আইএনএ এবং আইএল এর দায়িত্ব তার হাতে তুলে দেন রাসবিহারী বসু। এই পদক্ষেপ ছিল ঐতিহাসিক, কারণ সুভাষচন্দ্রের নেতৃত্বে আইএনএ নতুন উদ্দীপনায় ভারতের স্বাধীনতার জন্য লড়াই চালায়। চলো দিল্লি স্লোগান ভারতীয় মননে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ব্যক্তিত্ব ও দর্শন। রাসবিহারী বসু ছিলেন প্রচণ্ড আত্মনির্ভর, নিঃশব্দ কর্মী এবং অসাধারণ সংগঠক। তিনি ঝাঁঝালো বক্তা ছিলেন না, কিন্তু তার পরিকল্পনা, সংগঠন ক্ষমতা এবং আন্তর্জাতিক সম্পর্ক তৈরির দক্ষতা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। তিনি মনে করতেন ভারতের স্বাধীনতা একমাত্র ভারতীয়দের হাতেই সম্ভব নয়, আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক চাপও জরুরি। তিনি ভারতীয় প্রবাসী সমাজের মধ্যে ঐক্য গড়তে খুব গুরুত্ব দিয়েছিলেন। শেষ জীবন ও মৃত্যু। রাসবিহারী বসুর শেষ জীবন জাপানেই কেটেছে। তার স্ত্রী তোশিকো অল্প বয়সে মারা যান। এরপর তিনি নিঃসঙ্গভাবে জাপানেই থেকে যান। তবুও ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন তার চোখে সদা অটল ছিল। ১৯৪৫ সালের ২১ জানুয়ারি টোকিও শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে জাপান সরকার তাকে অর্ডার অফ দ্য রাইজিং সান উপাধিতে সম্মানিত করে, যা জাপানের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান। উত্তরাধিকার। রাসবিহারী বসু শুধু একজন বিপ্লবী ছিলেন না, ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক আন্তর্জাতিক মুখ। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন আমাদের শেখায় দেশের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, সাহস, দূরদৃষ্টি এবং ত্যাগ কাকে বলে। আজও তার নাম অনেকের কাছে অপরিচিত, অথচ তারই উদ্যোগে আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছিল, যা পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যের ভীতি কাঁপিয়ে দেয়। রাসবিহারী বসু আমাদের মনে করিয়ে দেন, ইতিহাসের কিছু নায়ক আলোচনার বাইরে থেকে গেলেও তাদের অবদান কোনোদিন মুছে যায় না। তার জীবন আমাদের কাছে চিরকালীন প্রেরণা হয়ে থাকবে। আপনার মতামত বা প্রিয় তথ্যটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।